ধূপধাপ পা ফেলে সোজা দোতলায় চলে গেল কৌশিক। সিঁড়ি ধরে উপরে উঠে সবার আগে উকি দিল তুবার ঘরে। দরজাটা অল্প করে চাপানো ছিল। আধখোলা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকা তুবা। কোনো কারণে মেয়েটা রেগে আছে। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। ভেতরে ঢুকে আলতো হাতে দরজা চাপিয়ে দিল। পায়ের আওয়াজ শুনে তুবা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি পৌঁছাতেই অতর্কিত আক্রমণে ভ্যাবাচেকা খেয়ে গেল কৌশিক। তুবা কৌশিকের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে মারতে বলল, অসভ্য লোক, নির্লজ্জ মানুষ, বড় চাচ্চুর সামনে ওসব বলতে গেলে কেন? দিনক্ষণও তাকে জানাতে হবে। এখন আমি সবার সামনে যাব কিভাবে? এলোমেলো হাত ছুঁড়তে ছুঁড়তে বলতে লাগলো তুবা। কৌশিক তুবার হাত দুটো খপ করে ধরে পেছনে মুড়িয়ে নিল। তুবার বুক ঠেকল কৌশিকের বুকে। কৌশিক নিজের সাথে তুবাকে আটকে ধরে হেয়ালি সুরে বলল, খারাপ কি বলেছি? এমনিতেই তোর বড় চাচ্চু চিন্তায় বুকে হাত চেপে ধরে আছে। এখন আবার তোর প্রেগনেন্সির সময় নিয়ে চিন্তা করছে। অতিরিক্ত চিন্তায় যদি হার্ট অ্যাটাক হয়। তাই জানিয়ে দিলাম। তার উপকারই তো করলাম। খুব উপকার করেছেন। নির্লজ্জ মানুষ। এটুকু বলে মুখ ডানে ঘুরিয়ে নিল তুবা। চিকন হৃদয় কুঁচকে রেখে বোঝাচ্ছে কৌশিকের লাগাম ছাড়া কথার জন্য তুবা খুবই বিরক্ত। সেই বিরক্তিতে পাত্তা দিল না কৌশিক। তুবার ঘুরিয়ে রাখা মুখের শব্দ করে চুমু খেল। তুবা তবুও মুখ ঘুরালো না। কৌশিক একই গালে আবারও চুমু খেল। তুবার রাগ পড়ছে না দেখে একের পর এক চুমু দিতেই থাকলো। এক পর্যায়ে তুবা আর মুখ ফুলিয়ে থাকতে পারল না। ফিক করে হেসে দিয়ে হাতের তালু দিয়ে গাল মুছল। গালটা কেমন যেন ভেজা ভেজা অনুভব হচ্ছে। তুবাকে হাসতে দেখে কৌশিকের ঠোঁটেও হাসি ফুটে উঠল। কৌশিক একটু শক্ত করে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমার অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস জান। অথচ আমাকেই জানালি না। আমি নিজেও তো জানতাম না। হসপিটালে না গেলে কি এ কথা ফাঁস হতো? তুই একটা আস্ত বলদ। পিরিয়ড মিস গেছে কতদিন হলো? 2 দিন। আমাকে বলিসনি কেন? কি বলবো? 2-3 দিন মিস যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। কৌশিক জবাব দিল না। শান্ত চোখে তাকিয়ে রইল। তুবা আগ বাড়িয়ে প্রশ্ন করল, আপনি কি রাগ করেছেন আমার ওপর? তোর ওপর রাগ করে থাকতে পেরেছি কোনোদিন? তুবা চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড বিরতি নিল। এরপর কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপনি খুশি কৌশিক ভাই? কলিজা চিরে দেখালে তবে বুঝতে পারবি আমার খুশির পরিধি ঠিক কতটুকু। তুবা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। কৌশিকের মুগ্ধ চাহনি তুবার বুকে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে মাথাটা নিচে নামালো তুবা। কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আলতো করে ঠোঁট ছোঁয়াল। কৌশিক তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। 2 হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়ালো। কণ্ঠ কাঁপছে, জান প্লিজ, ঠোঁট ছোঁয়াবি না। তোর ঠোঁটে আফিমের নেশা আছে। আমি বেসামাল হয়ে যাই। ভেতরে আগুন জ্বলে ওঠে। তুবার যেন কৌশিককে জ্বলানোর ইচ্ছে জেগেছে। কৌশিকের বারণকে পাত্তা না দিয়ে বুকে ঠোঁট চেপে ধরল। আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁট ঘুরিয়ে বুক থেকে গলায় নিল। কৌশিক হাঁসফাঁস করছে। মেয়েটা ওকে জব্দ করার উপায় বেশ ভালোই বুঝে গেছে। সহ্য করতে না পেরে তোবাকে সাথে সাথে ছেড়ে দিল কৌশিক। কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপ করে খাটের ওপর বসে পড়ল। জোরে জোরে শ্বাস টেনে নিজের অনুভূতিতে লাগাম লাগালো কৌশিক। দামামা বাজতে থাকা বুকে হাত চেপে হাঁপাতে হাঁপাতে বলল, খুব বেশি দুষ্টু হয়ে গেছিস তাই না? আপনার থেকে শিখেছি। বলেই চোখ টিপল তুবা। কৌশিক আর সেখানে থাকল না। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। এখানে থাকলে পাজি মেয়েটা ওকে উস্কে দেবে। আর তুবার উস্কানি পেলে কৌশিক পাক্কা নিজের নিয়ন্ত্রণ হারাবে। রাতে তুবা আর খেতে নিচে নামেনি। লজ্জায় নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ময়না বেগম প্লেটে করে খাবার এনে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে গেলেন। খানিকক্ষণ মাথায় হাতও বুলিয়ে দিয়েছেন। হসপিটালে গায়ে হাত তোলার জন্য অপরাধবোধে তিনি বেশ অনেকক্ষণ কেঁদেছেন। পরিবারকে তার সাথে সহজ আচরণ করতে দেখে তুবার হারিয়ে যাওয়ার সাহস ফিরে এলো। তুবার মন বলছে, এবার যা হবে ভালোই হবে। মাঝরাতে আচমকা তুবার ঘুম ভেঙে গেল। অদৃশ্য কোনো অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন যেন গা গোলাচ্ছে। বুকের মধ্যে অদ্ভুত চাপ অনুভব করছে। আচমকা এমন অসহ্য অনুভূতির কারণ তুবা বুঝতে পারল না। ইচ্ছে করছে কারণ ছাড়াই হাত পা ছড়িয়ে কাঁদতে। কোনো উপায়ন্তর না পেয়ে কৌশিকের নাম্বারে ডায়াল করল তুবা। কৌশিক অফিসের কাজ শেষ করে মাত্রই ঘুমিয়েছিল। আচমকা মোবাইল বেজে ওঠায় চোখ বন্ধ রেখেই হাতে ফোনটা কানে ধরল। পরপরই তুবার কণ্ঠস্বর শুনে ফট করে চোখ মেলে তাকালো।
ঘড়িতে তাকিয়ে দেখল রাত 2টোর কাছাকাছি বাজে। কৌশিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে জান, তুই এত রাতে জেগে কেন? আমার ভালো লাগছে না কৌশিক ভাই, একটু এই ঘরে আসবেন? কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক আর এক মুহূর্ত সময় ব্যয় করল না, সঙ্গে সঙ্গে ছুটল তুবার ঘরে। কৌশিক যখন তুবার ঘরে পৌঁছালো তখন তুবা পুরো ঘর জুড়ে পায়চারি করছিল। কৌশিককে দেখে ঠোঁট ভেঙে 2 হাত ছড়িয়ে দিল তুবা। কৌশিক দরজা লক করে ছুটে গেল তুবার কাছে। এক হাতে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে তুবার কপাল গলা চেক করল। কণ্ঠে চিন্তার ছাপ। কি হয়েছে জান, এত রাতে ঘুমাসনি কেন? শরীর খারাপ লাগছে। তুবা ঘুরে কৌশিককে 2 হাতে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো মুখ করে বলল, ভালো লাগছে না, আমার ঘুম আসছে না। কৌশিক কোনো কথা বাড়ালো না, তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। খাটের সাথে আধশোয়া হয়ে বসে তুবাকে নিজের ওপর নিয়ে নিল। তুবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। তুবা কোনো প্রতিউত্তর করল না, চুটি করে কৌশিকের বুকে পড়ে রইল। তর্জনী আঙ্গুল দিয়ে কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে লাগল। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোঁয়াল ফুলে থাকা অ্যাডম অ্যাপল নিয়ে খেলা করতে লাগল। কৌশিক নিচু কণ্ঠে ধমকে উঠল, দুষ্টুমি নয় তুবা। তুবা শুনল না, কৌশিকের টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। পুরো বুকে হাত চালাতে চালাতে বলল, একটু আদর করবেন? এখনই? হুম, এখনই। আমার আদর চাই, তোর কষ্ট হবে না। আমি অসুস্থ নই কৌশিক ভাই, বাচ্চার কোনো অসুখ নয়। কৌশিক ঠোঁট বাঁকিয়ে হাসল। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অল্প একটু আদর করব ঠিক আছে, বেশি নয় কিন্তু। তুবা চোখ বন্ধ করে নিল। এক টানে পরনের টি শার্ট খুলে ফেলল কৌশিক। তুবাকে নিচে ফেলে 2 হাতে ভর দিয়ে ঝুকল। তুবার ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল, পরম আদরের সহিত প্রেম ঢেলে দিল। কৌশিকের শক্ত হাতের বিচরণ চলল তুবার নরম দেহ জুড়ে। এক একটা ছোঁয়ায় ছিল কত শত আকুতি, ভালোবাসা। কৌশিকের পুরো ওষ্ঠ তুবার গোলদেশ বক্ষভাজ দিয়ে উদরে নামল। গভীর ছোঁয়া বসিয়ে দিল উদর জুড়ে। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল তুবা। কৌশিকের মাথার চুল খামচে ধরল। কৌশিক সময় নিয়ে উদর থেকে উঠল, পুরো দেহের ভর ছেড়ে দিল তুবার ওপর। দুটো নতারা চিহ্ন দেহ মিশে গেল একে অপরের সাথে। চরম মুহূর্তে কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে আনল। গভীর রাতে তার কণ্ঠস্বর আরো গভীর শোনাল, তোর মাঝে এক অদৃশ্য আরাম আছে জান। তোর গভীরে প্রবেশ করলে আমি ভীষণ আরাম পাই। মনে হয় জান্নাতের এক টুকরো শান্তি আমার মাঝে ছড়িয়ে পড়েছে। এত শান্তি কেন দিস? তুবা কোনো জবাব দিল না, শুধু কৌশিকের পাগল করা এলোমেলো ছোঁয়া অনুভব করল। চরম সুখে মুচড়ে উঠল শরীর। কৌশিক খুব অল্প সময় নিল, এরপরই সরে গেল। ফিসফিস করে বলল, এর বেশি আর নয়, এখন থেকে আদরও মেপে দেব। তুবা মুখ লুকালো কৌশিকের নতারা চিহ্ন বুকে। কৌশিক আবারও জিজ্ঞেস করল, এখন ভালো লাগছে? তুবা মুখে কোনো জবাব দিল না। কৌশিকের বুকের মাঝে মুখ লুকিয়ে শুধু উপরনিচ মাথা নাড়ল। কৌশিক হাসল, ঠোঁট প্রশস্ত করে মন ভরে হাসল। 2 হাতে জাপটে ধরল তুবাকে। এই মেয়েটা বুকে থাকলে মনে হয় পুরো পৃথিবী কৌশিকের আয়ত্তে। সকালে খাওয়ার টেবিলে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। তুবা আসতে না চাইলেও রিয়া জোর করে টেনে এনেছে। সেই যে ঘর থেকে বের হওয়ার সময় তুবা মাথা নিচু করেছে, এরপর আর মাথা তুলে তাকায়নি। বাপ চাচাদের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। তুবা চেয়ার টেনে বসার মিনিটের ব্যবধানে কেউ একজন ওর পাশের চেয়ারে বসল। তুবা আর চোখে একবার তাকিয়ে দেখল, কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত সুদর্শন কৌশিককে দেখে হার্টবিট থমকে গেল তুবার। কৌশিকের পা থেকে মাথা পর্যন্ত আরও একবার নজর বুলাল। ফর্সা শরীরে কালো শার্ট অত্যাধিক চোখে লাগছে। বুকের কাছের দুটো বোতাম খোলা থাকায় রমশ বুকের কিছু অংশ ফুটে উঠেছে। কনুই পর্যন্ত হাতা গুটিয়ে রাখায় লোমযুক্ত ফর্সা হাত মুক্ত। তাতে কালো রঙের চকচকে ঘড়ি আরও বেশি নজর কাছে। তুবার শ্বাস যেন থমকে গেল। এই কয়েক মুহূর্তেই আরও এক দফা প্রেমে পড়ল কৌশিকের। বেহার মতো আর চোখে দেখতে দেখতে খিচুড়ি মুখে নিল। কৌশিক তখন নিজের খাওয়ায় মগ্ন, আশেপাশে তাকাচ্ছে না। চামচ দিয়ে খিচুড়ি মুখে নিতে নিতে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমার আচার অনুষ্ঠান একটু তাড়াতাড়ি সেরে ফেললে হয় না বাবা? আচমকা ছেলের কথা শুনে জামাল সাহেব খাওয়া থামিয়ে দিলেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কেন? কৌশিকের ভাবলেশহীন উত্তর, তোমাদের মেয়ের রাতে একা থাকতে সমস্যা হচ্ছে।
মেবি ওর আমাকে কাছে প্রয়োজন। আচমকা কৌশিকের এমন লাগাম ছাড়া কথা শুনে খাবার গলায় আটকে গেল তুবার। ওই অবস্থাতেই জ্বরে সরে কেসে উঠল। বাড়ির সবাই ব্যতিব্যস্ত হয়ে তুবার মাথায় পিঠে হাত বুলাতে লাগল। সবাইকে উপেক্ষা করে কৌশিক পানির গ্লাস নিয়ে তুবার মুখের সামনে ধরল। এক টোপ পানি খেয়ে কাশিটার দাপট কিছুটা কমে এলো তুবার। গলা পরিষ্কার করতে আরও এক টোপ পানি মুখে নিল। এখনও গিলতে পারেনি। ঠিক সেই মুহূর্তে কৌশিক আবারও বলে উঠল, দেখেছ তো, তোমাদের মেয়ের আমাকে ঠিক কতটা প্রয়োজন। আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। মুখের পানিটুকু আর গিলতে পারল না তুবা। নাক মুখ দিয়ে উঠে সোজা মাথায় চলে গেল। এমন ঠোঁট কাটা, নির্লজ্জ, লাগামহীন মানুষ ওর কপালেই লেখা ছিল। কৌশিকের লাগামহীন কথা শুনে খিকিয়ে উঠলেন জামাল সাহেব। অসভ্য ছেলে, আনুষ্ঠানিকতার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঠিক যেমন মির্জা ফখরুল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছেন। ছেলে আমার, তাহলে ফখরুল সাহেবের ঝলক কেন? কালকেই তো বললাম বাবা, এই বিষয়ে মা ভালো বলতে পারবে। সঙ্গে সঙ্গে কনকচাপা বেগম কৌশিকের পিঠে থাপ্পড় মারলেন। চোখ রাঙিয়ে বললেন, বাপ বেটা তর্ক করছিস কর, কিন্তু খবরদার, মাঝখানে আমাকে টানবি না। তোর বাপের যে খাটখেটে স্বভাব, আমার কথা বলতে ইচ্ছে করে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জামাল সাহেবের মুখের দিকে নরম চাহনি দিয়ে বলল, বেশ, সব দোষ আমার। আমি সবই জানি কিন্তু বলবো না। এখন তোমার আর কি বলার আছে সেটা বলো। আর কি বা বলার থাকবে? বিয়ের অনুষ্ঠান মুখের কথা নাকি? কত আয়োজন করতে হয়, কেনাকাটা আছে, ডেকোরেশনের জন্য ভালো লোক খুঁজতে হবে, আত্মীয় স্বজনদের নাম লিস্ট করতে হবে, জনে জনে ফোন করে দাওয়াত দিতে হবে। এসবের জন্য কি সময় লাগে না? আত্মীয়দের নামের লিস্ট আর দাওয়াত দেওয়ার দায়িত্ব তুমি নাও, বাকি আয়োজন আমি সামলে নেব। জামাল সাহেব চোখ রাঙালেন, বিদ্রুপ করে বললেন, বউ ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে অসভ্যটা। বলি, ঘরে না তুলতেই তো বাপ হয়ে গেছ। কোনো কিছু বাদ রেখেছ কি? বাদ কেন রাখব? আমার মন অনেক বড় বুঝলে। যাকে যা কিছু দেই, সব উজাড় করে দেই। সেখানে তুবা তো আমার বউ, ওকে কিছু দিতে কিপটামি করব নাকি? অ্যানিওয়ে, ওই কথাই রইল, তুমি আত্মীয়দের দাওয়াতে লেগে পড়ো, বাকি সব আমি দেখে নিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো কৌশিক। অফিসের ব্যাগ হাতে নিয়ে তুবার দিকে স্থির চোখে তাকালো। ঠান্ডা গলায় বলল, বাইরে অপেক্ষা করছি, খাওয়ার শেষ হলে আয়। ওকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। তুবা আস্তে করে মাথা নাড়ল শুধু। জামাল সাহেব কটমট করে তাকালেন ছেলের দিকে। নিজের দামড়া ছেলের সাথে বাচ্চা মেয়েটাকে কিছুতেই মন থেকে মানতে পারছেন না। গলা ছেড়ে ছেলেকে ধমকে উঠবেন তার আগেই কৌশিক গটগট পায়ে বেরিয়ে গেল। ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে বসে গোপন আলাপ আলোচনা করছে তুবা। সঙ্গ দিতে আছে তুবার বেস্ট ফ্রেন্ড রিমি। দুই বান্ধবী মাথা নিচু করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ইতিমধ্যে নিজের প্রেগনেন্সির কথা রিমিকে জানিয়ে দিয়েছে তুবা। গোপন বিয়ের কথা রিমি আগে থেকে জানত। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে রিমি বর্ষর ধাক্কা খেয়েছে, কিন্তু পরিবার মেনে নিয়েছে শুনে মনে মনে খুশিও হয়েছে খুব। তুবা আলতো করে পেটে হাত রেখে নিচু কণ্ঠে বলল, জানিস রিমি, আমার মনে হয় বাবু আমাদের জন্য খুবই লাকি। ওর আসার খবরে সব ঝড় কত সহজেই থেমে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সবাই এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সহজে আর কোথায়? নিজে থাপ্পড় খেয়েছিস, কৌশিক ভাইকেও জবাবদিহিতা দিতে হয়েছে, তাহলে সহজে হলো কিভাবে? তবুও মেনে তো নিয়েছে। একবার ভাব, আমার অন্য কোথাও বিয়ের কথা চলছে। আমি নিশ্চিত বড় চাচ্চু জোর করে হলেও আমাকে আর কৌশিক ভাইকে আলাদা করে দিতেন। আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখন আমি কি করতাম ভাবতেই তো মরে যেতে ইচ্ছে করছে। রিমি বিরক্ত হলো খুব, নিচু স্বরে ধমকে উঠল, তুই একটু বেশি বেশি ভাবিস। আচ্ছা বাদ দে এসব, দ্বিতীয়বার বিয়ের উপলক্ষে কি গিফট চাই বল, তুই যা চাইবি তাই দেব। তুবা ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। বেঞ্চের ওপরে ছড়িয়ে রাখা বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই সশরীরে উপস্থিত হলে আমি খুশি। আর কিছু লাগবে না। ধুর, তা আবার হয় নাকি? কিছু তো দিতেই হবে। আচ্ছা তোর জন্য শাড়ি কিনব। আর কৌশিক ভাই, ওনার জন্য কি নিব? শার্ট নাকি পাঞ্জাবি, কোনটাতে ওনাকে বেশি ভালো লাগে তোর? সবকিছুতেই ভালো লাগে, কিছু না পরলে আরো ভালো লাগে। আনমনে ব্যাগ গোছাতে গোছাতে ফট করে কথাটা বলে ফেলল তুবা। বলার পরে নিজেই হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে রিমির দিকে তাকালো।
রিমি হতভম্ব নয়নে তাকিয়ে আছে। দুই হাতে মুখ চেপে ধরে আছে। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করেছে যেন। তুবা খানিকটা লজ্জা পেল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগোছালো কিছু যুক্তি দাঁড় করালো। এ মানে, ওই আটি, জিম করা বডি না, খালি গায়ে দেখতে ভালো লাগে। আকর্ষণীয় আকর্ষণীয়, বুঝলি। তুবাকে আমতা আমতা করতে দেখে মুখ টিপে হাসল রিমি। তুবার কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে দেখছি। দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বুঝি। তুবা হাঁসফাঁস করে উঠল। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিকে তাকালো। তখন নজরে পড়ল নির্বের শক্ত চাহনি। মাঝের সারি থেকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নীরব। ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। নির্বের শক্ত চোখের ভাষা বুঝে ওঠার আগে আচমকা তুবা এবং রিমির সামনে এসে দাঁড়ালেন টিচার। নিজের কর্কশ কণ্ঠে খ্যাক খ্যাক করে ধমকে উঠলেন, এই মেয়েরা, স্ট্যান্ড আপ! স্যারের ধমক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল তুবা আর রিমি। স্যার আবারও খেকিয়ে উঠলেন, ক্লাস টাইমে এত কিসের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেয়াল করেছি, তোমরা দুজন কথা বলেই যাচ্ছ। যাও, ক্লাস থেকে বের হও। দরজার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে। শেষের বাক্যটা ধমকের সাথে বললেন। আচমকা ধমকে কেঁপে উঠল তুবা। চোখ জোড়া ছলছল করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল। কান ধরে দরজার সামনে দাঁড়ালো। ইতিমধ্যে তুবা এবং রিমির বাসায় ফোন করা হয়ে গেছে। তুবার বাসা কলেজ থেকে কাছে হওয়ায় সবার আগে তাওহিদ সাহেব এসে পৌঁছালেন। এতক্ষণ ডন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে নিজের বাবাকে আসতে দেখে হকচকিয়ে গেল তুবা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার ইতিমধ্যে বাসায় নালিশও করে দিয়েছে। তুবা সরু নজরে তাকালো। দূর থেকে তাওহিদ সাহেব আর প্রিন্সিপাল স্যারকে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা যাচ্ছে। তুবা মনে মনে ফন্দি আঁতল। বকা খাওয়া থেকে বাঁচার জন্য নানান বাহানা খুঁজল। পাশ থেকে রিমি ফিসফিস করে বলল, তুবারে, আজ আমরা শেষ। রিমির আহাম্মকের মতো কথা শুনে বিরক্ত নজরে তাকালো তুবা। দাঁতের দাঁত চেপে বলল, ইচ্ছে করছে তোকে লাথি মেরে দূরে সরিয়ে দেই। এই তুই আমার বান্ধবী। শেষ মানে কি? হ্যাঁ, শেষ মানে কি? এই পৃথিবীতে সমস্যা যেমন আছে, ঠিক তেমন সমাধানও আছে। মানুষের হাত দুইটা নয় তিনটা। ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতটা অদৃশ্য থাকে, শুধু সময় এলে কাজে লাগে। শুধু দেখ আমি কিভাবে 3 নাম্বার হাতটা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলাই। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার এবং তাওহিদ সাহেব তুবাদের কাছাকাছি চলে এসেছে। ক্লাস টিচারও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। তাওহিদ সাহেবকে দেখে ক্লাস টিচার নালিশ সুরে বললে, মিস্টার ভুইয়া, আপনার মেয়ে ক্লাসে চরম অমনোযোগী। ক্লাস টাইমে দুজন পড়া বাদ দিয়ে গল্প করছিল। ভাবতে পারেন ওদের ভবিষ্যৎ কি? তাওহিদ সাহেব মেয়ের কাছে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এসব কি তুবা? ক্লাস ফাঁকি দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে তুবা শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। চেহারার ভাবগতি বদলে গেল। জোরে জোরে শ্বাস টানতে টানতে তুবা ঢলে পড়ল তাওহিদ সাহেবের গায়ে। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। দুই হাতে জাপটে ধরলেন মেয়েকে। কণ্ঠে একরাশ দুশ্চিন্তা, তুবা, আম্মু কি হয়েছে? আমার ভীষণ শরীর খারাপ লাগছে আব্বু। মাথাটা খুব ঘুরছে। মনে হচ্ছে জ্বর আসবে। তাই রিমিকে বললাম স্যারকে বলে ছুটি নিয়ে দিতে। কিন্তু স্যার আমাদের কথা না শুনেই ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন। হাঁপাতে হাঁপাতে বলল তুবা, যেন কণ্ঠনালী ভেদ করে কোথাও বের হচ্ছে না। ক্লাস টিচার হকচকিয়ে গেলেন। তুবার মরিমরি অবস্থা দেখে প্রিন্সিপাল স্যারও বিশ্বাস করে নিলেন। উল্টো ঘুরে ক্লাস টিচারের উদ্দেশ্যে করা কণ্ঠে বললেন,